নগর অঞ্চল পরিকল্পনার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? এই মুহূর্তে আমাদের করণীয় কি হতে পারে? প্ল্যানিংটা কি আসলে? একটা তো হলো ভূমিকম্প শুরুতেই যেটা রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং এর কথা বলা হলো, যে আসলে আমার সকল ভূমিরূপ তো আর আমার একরকম না। হ্যাঁ, বিশেষত ঢাকা শহরের ক্ষেত্রে আমি যেটা আমরা ভয় পাই সবাই, সেটা হলো জলাভূমি ভরাট করে আমাদের যেই জায়গাগুলো গড়ে উঠেছে। অনেক জায়গা কিন্তু আমাদের জলাভূমি ভরাট করে হয়েছে এবং ওগুলা কিন্তু লিকুইফ্যাকশনের কথা যেটা বলা হয় যে আমরা জানি যে আসলে এটাও বোধহয় একটি জলাভূমির উপরে তৈরি বোধহয় ভবনটি। হ্যাঁ, এখন সেগুলো কিন্তু ভূমিকম্পে আপনি হয়তো এই যে লাস্ট যে ভূমিকম্পটা হলো, আপনি যদি মানুষের সাথে কথা বলেও দেখেন, সেটা দেখবেন যে আমরা যারা বুয়েটে বা উঁচু ভূমিতে যারা আছি, শক্ত মাটিতে যারা আছি, তারা আমরা এটার ইম্প্যাক্টটা যতখানি ফিল করেছি, যারা ওই জলাভূমি ভরাট করে আমরা জানি বিভিন্ন জায়গায় যেসব বাড়িঘর হয়েছে, তারা কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি পেয়েছে। এখন যদি মানে এটা 5.7 ছিল যেটা বললেন, যে আরও যদি উচ্চমাত্রার হয় তাহলে ওইটা কিন্তু একেবারে মিশে যাবে। যেটা ওই মেক্সিকোতে একটা লেক ভরাট করে যেই শহরটা ডেভেলপড হয়েছিল, এটা কিন্তু একেবারে আছে, ডেটাগুলো আছে যে পুরো শহরই আসলে একেবারে বিল্ডিংগুলো সবই পড়ে গেছে। এখন আমাদের কিন্তু নতুন শহর আমরা যেখানে এক্সপ্যান্ড করছি, অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই জলাভূমির ভরাট করে আমাদের কিন্তু শহরগুলো এক্সপ্যান্ড হচ্ছে, ঢাকার বাইরে, এবং সেইটা কিন্তু আমাদের বিরাট একটা বিপদ ডেকে নিয়ে আসছে। এখন এটা যে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে যেই টেকনিক্যাল মেজার্সগুলো নিতে হবে সেগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নিই না। কি করা যেতে পারে? এই যে একটু বিস্তারিত যদি বলেন রিস্ক আপনি। সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ম্যাপগুলো আছে, এগুলো মেনে চলতে হবে আমাদের। যেগুলো আমাদের হয়তো বিএনবিসিতে কিছু বলা আছে যে মাইক্রোজোনেশন ম্যাপগুলা, সেগুলো কিন্তু আমাদের থাকতে হবে। এবং বিশেষত আমাদের যেগুলো একেবারে পাবলিক বিল্ডিং, ধরেন হসপিটাল, এখন হসপিটাল যদি আমার জলাভূমির মধ্যে তৈরি হয় তো ওই হসপিটাল তো নিজেই ভেঙে পড়বে, বা একটা স্কুল যেখানে জনসমাগম অনেক বেশি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং যখন আমি করি, সেটা কিন্তু ভূমিকম্প হলেই সেটার ফলটা আমরা ভালো অ্যাডভান্টেজটা পাবো তা কিন্তু না। আমরা দেখেন এই যে রানা প্লাজা, ওইটা কিন্তু কোনো ভূমিকম্প লাগেনি, ভেঙে পড়েছে, মানে স্ট্রাকচারাল সেফটি। তারপরে যখন আগুন লাগে, এই যে অকুপেন্সি সার্টিফিকেট, এই সবগুলো বিষয় কিন্তু অকুপেন্সি সার্টিফিকেটে দেখা হয়। এখন সামহাও আমাদের দেশের কালচারটাই এরকম যে আমরা আসলে কোনো নিয়ম মানব না। আমার যেই ঢাকা শহরের যেই প্ল্যান আছে, সেখানে কিন্তু আমাদের এই জলাভূমিগুলো রক্ষা করার কথা বলা হয়েছে ফ্লাডের রেসপেক্টে, কিন্তু ওটা যদি আমি ফ্লাডের জন্য রক্ষা করে ওখানে ভবন না তৈরি করতাম, যেটা কারণে আমাদের প্রচুর জলাবদ্ধতা হয়, না করতাম, তাহলে কিন্তু আমাদের এই ভূমিকম্পটাও কিন্তু আমাদের একই সাথে আমরা মানে রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট হতো, যেটা আসলে আমাদের হচ্ছে না। আমাদের কিছু ছাত্রদের গবেষণা যাচ্ছে এই যে গত এই যে ভূমিকম্পটা হওয়ার পরে 7টা ওয়ার্ডে ছাত্ররা কাজ করলো, এবং অধিকাংশ ওয়ার্ডেই আসলে যে এলাকাগুলোতে ওরা কাজ করেছে, মানে অবর্ণনীয়। মানুষ যেইভাবে বাড়িঘরগুলো করেছে, কোনো রাজুকের কোনো এখানে কোনো পারমিশন, মানে বিএনবিসি দেখা তো পরের কথা, রাজুকের যে বেসিক যে আইন কানুনগুলো আছে সেটাও মানে নাই। এভাবে কিন্তু আমরা ডেভেলপ করেই যাচ্ছি, মানে সেটা আগে হয়তো দোতলা ছিল, নিজের মতো করে ওটা 4 তারা করে ফেললো, এদিকে এক্সটেনশন করে ফেললো। এইগুলা কিন্তু আমার একবারে কি বলবো, ডেথ ট্র্যাপ আমরা তৈরি করছি। এখন এখানে রাজুকের দায়িত্ব আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, রাজুক তো সবার, এত বড় শহরে তার লোকবল কম, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। কারণ যে কোনো একটা আগুন লাগলে আমরা দেখেছি যে কি পরিমাণ ভয়ানক একটা অবস্থা তৈরি হয়। এখন আমাদের তো এই জায়গাগুলো, যে বিবিআর এর কথা বলা হয়েছে, এবং আরেকটা মনে রাখা উচিত আমাদের যে আমরা কিন্তু পুরনো বিল্ডিংগুলো ভেঙে আবার নতুন করে তৈরি করছি। এটা কিন্তু অনেক দিন ধরে চলছে, দেখবেন আপনি ছোট মানে খালি প্লট কিংবা দোতলা বিল্ডিং ভেঙে করছি। এখন কিন্তু একটা সুযোগ, আমাদের শহর এক্সপ্যান্ড হচ্ছে, পুরাতন ভবন ভেঙে নতুন ভবন করছি, তাহলে আমরা কেন এখন আমরা রেজিলিয়েন্টভাবে আমরা করতে পারবো না, ভূমিকম্প সহনীয়ভাবে করতে পারবো না? এবং সেটার জন্য যেই প্রযুক্তি দরকার, যেই টেকনিক্যাল নলেজ দরকার, যেই ম্যান পাওয়ার মানে প্রফেশনাল বডি দরকার, সেটা কিন্তু আছে। এখন একটা হলো যে জনগণকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা, আর দ্বিতীয় নম্বর হলো আমাদের যেই অথরিটি আছে, এখানে রাডুক এখন এই যে বিল্ডিং রেগুলেটরি অথরিটির কথা অলমোস্ট মানে এটা সবাই মেনে নিয়েছে। এখন এটাকে কার্যকর করলে কিন্তু আমরা আগামী, যে বললো যে হঠাৎ করেই তো আর হয়ে যাব না আমরা রেজিলিয়েন্ট, 10 বছর 15 বছর আমাদের সময় লাগবে, কিন্তু আমরা যদি এখনও শুরু না করি তাহলে কিন্তু আমরা আরও ভয়ানক বিপদের দিকে যাচ্ছি। আমার মনে আছে যে আমরা ময়মনসিংহে যখন কাজ করলাম, ওখানকার
কোন একটা পাইলটিং করেছিল, পাইলট প্রজেক্ট একটা, ময়মনসিংহে। 10টা প্রজেক্ট। UNDP এটি কত আগে? ইউএনডিপি ফান্ডিং কত 4-5 বছর আগে, 18 সালে, হ্যাঁ, 18-19 সালে। হ্যাঁ, ওরকম। ওখানে আমরা 10টা বড় বিল্ডিং এর ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মানে আপনি অ্যাসেসমেন্ট যেটা করা বললেন না হলো। বিল্ডিং চেকিং, ওই জিনিসটা ওখানে করা হ্যাঁ, হয়েছিল। অ্যাসেসমেন্ট করা হলো। সেখানে কিন্তু হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, বড় অফিস আছে। 10টার মধ্যে 9টাই ফেল করেছে। এখন যখন ওই মানুষদের সাথে আমরা বসলাম, ওই যে বিল্ডিং মালিকরা, তারা কিন্তু তারা জানেই না বিষয়টা, তাদের যে কি করতে হবে, মানে তাদের কোনো অ্যাওয়ারনেস নাই। তখন তারা বলছে যে এইগুলাকে এখন কিভাবে মজবুত করা যায়, কত টাকা লাগবে, এগুলো হলো তাদের প্রশ্ন। কিন্তু তারা ওই 10তলা বিল্ডিংয়ে তো সে অলরেডি অনেক ইনভেস্ট করেছে, আর খুব স্মল পার্সেন্টেজ ইনভেস্ট করলেই সে কিন্তু একটা নিরাপদ বিল্ডিং করতে পারত। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই খুবই জরুরি। মানে আসলে যেটা আমি ওনার সাথে জাস্ট অ্যাড করি, মানে বিল্ডিং কোড আছে, মানুষ জানে কি করতে হবে, মানে আমরা ইঞ্জিনিয়ার প্রফেশনালরা জানি, বাট সাধারণ মানুষকে এটা অ্যাওয়্যার করা, এই কমিউনিকেশন একটা গ্যাপ আছে। আর আপনি একটা প্রশ্ন তখন করেছিলেন আপনাকে, ওই মাটি যদি খারাপ হয়, আসলে আমি নামই বলি, ঢাকা শহরে আসলে বলতে পারেন বড় বড় যে প্রজেক্টগুলো আছে, জলসিঁড়ি, বসুন্ধরা, এদিকে আমাদের কী বলে শিকদার যে আশেপাশে যায়, এগুলো হচ্ছে লো লাইং ল্যান্ড। এখন এগুলো তো ভরাট হয়ে গেছে, কিছু করার নেই। এবং এখানে মাটি ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে মাটি অন অ্যান্ড এভারেজ আমরা বিভিন্ন মাটি টেস্ট করেছি, 40-45 মিটার পর্যন্ত খারাপ, 40-45 মিটার কিন্তু নট এ জোক, প্রায় 150 ফিট খারাপ। এখন এইগুলাকে এখানে ভবন করতে অসুবিধা নাই, যেহেতু ভরাট করে ফেলছে এখন তো করতেই হবে। কিন্তু উনি যেটা বললেন সেটাই ট্রু, এখনও যদি যে জলভূমিগুলো আছে ওগুলো টিকানো দরকার। জলভূমি ভরাট করলেই ওখানে আপনার মাটি ইমপ্রুভ করতে হবে। এবং মাটি ইমপ্রুভমেন্ট আপনি দেখেন, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সারা পৃথিবীতেই কোনো পাওয়ার প্ল্যান্ট কিন্তু বালু মাটিতে করা হয় না, সারা পৃথিবীর সমস্ত পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে রকে, পাথরে। বাংলাদেশে যেহেতু করা হচ্ছে, এটার পিছিয়ে কিন্তু $500 মিলিয়ন ইনভেস্ট করেছে, কিন্তু রক বানানো হয়েছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, কারণ মাটি যেহেতু বালু মাটি, ওটাকে ইমপ্রুভ করা হচ্ছে সিমেন্ট মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে। এই টেকনোলজিতেই আমরা যেটা করতে পারি, ধরুন যেগুলো খারাপ জলভূমি 45 মিটার 40 মিটার খারাপ, সেখানে আমরা মাটির মধ্যে যদি সিমেন্ট ইনজেক্ট করে দিই, মাটি উইল বিহেভ লাইক আ সলিড। তো সেটা একটা টেকনিক। আর যেটা হচ্ছে যে আরেকটা টেকনিক হচ্ছে, মাটি ইমপ্রুভ করার পরও এই জায়গাগুলোতে একটু দোলনি বেশি হবে, কারণ খারাপ মাটি। উনি একটা বললো না যে অনুভূতি সার্ভে করে, নরসিংদী আর্থকুয়েকে দেখা গেছে যেগুলো ডোবার মধ্যে বাসা সেগুলো বেশি দুলেছে, যেগুলো শক্ত মাটিতে সেগুলো কম দুলেছে, তাই স্বাভাবিক। মেক্সিকো এরকম 30 মিটার 40 মিটার ভরাট মাটি দেখা গেছে। 1985-এ যখন মেক্সিকো আর্থকুয়েক হয়, মেক্সিকো থেকে 500 কিলোমিটার দূরে আর্থকুয়েক, বাট মেক্সিকো শহরের প্রায় কয়েক হাজার বিল্ডিং ভেঙে প্রায় 15,000 লোক মারা যায়, খালি খারাপ জায়গায় বিল্ডিং তৈরি করা দেখে। তো একটা সলিউশন ওটা। আরেকটা হচ্ছে বেজ আইসোলেশন সিস্টেম, অর্থাৎ মাটিও ভালো করতে হবে, বিল্ডিংয়ের সাথে একটু সফিস্টিকেটেড জিনিস, বাট করা যাবে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই যে নলেজ ইজ দেয়ার, কিন্তু এইটা মানুষকে বোঝানো, তার মানে এটা যদি বিবিআরে হতো বা রাজুকেও যদি এটা এনফোর্স করতে যেত, তার মানে যে সমস্ত অথরিটি এনফোর্স করবে তার কিন্তু একটা আউটরিচ প্রোগ্রাম থাকবে, যে মানুষকে অ্যাওয়্যার করা। এই যে ট্রেনিংগুলো বলছি আমি, শর্ট টার্ম লং টার্ম ট্রেনিং প্লাস এই যে টেকনোলজি ব্যবহার, এই ট্রেনিংগুলো রেগুলার বেসিসে করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে।